আজকে আমরা পড়বো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়। অধ্যায়ের নাম তোমরা দেখতে পাচ্ছ, কাজ, শক্তি ও ক্ষমতা। আচ্ছা, প্রথমেই আমি তিনটা রাশি তোমার এখানে লিখে রাখছি। কাজ এবং শক্তি, দেখো এই দুটো রাশির একক এবং মাত্রা সেম। কাজ এবং শক্তি দুটোর একক হচ্ছে জুল অথবা কি নিউটন মিটার। যদি মাত্রা বলি তাহলে এ মেল স্কয়ার, পি ইনভার্স স্কয়ার। আচ্ছা, ক্ষমতা, এটা হচ্ছে আমি আবার এই যে কাজ বা শক্তিকে যদি সময় দিয়ে ভাগ করি তাইলে পাওয়া যাবে হচ্ছে ক্ষমতা। অর্থাৎ কি না, এম এল স্কয়ার হবে টি ইনভার্স কিউব, ঠিক আছে। আরো একটা টি দিয়ে ভাগ করতে হবে। এবার এখানে হবে কি, তাহলে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডে ওয়াটও বলা হয়। কাজ, শক্তি এবং ক্ষমতা তিনটাই কি স্কেলার রাশি, ঠিক আছে। তোমার কিন্তু এই অধ্যায়ের বলতে গেলে 10% পড়া এইটুকুতেই হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এরপর দেখো, প্রথমে একটা সংজ্ঞা দিচ্ছে, বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে তখনই কেবল কাজ হয়। তাহলে স্মরণ ঘটলে, এই কথাটা ইম্পর্টেন্ট। বল প্রয়োগ করলে হবে না, স্মরণ ঘটতে হবে, তখন কাজ হবে। দেখো, সূত্র যদি আমরা দেখি, ডাব্লিউ সমান এফ এস, তাহলে কাজ একটা স্কেলার রাশি, এই কারণে আমরা এটাকে ডট গুণ দিয়ে প্রকাশ করতেছি, এফ ডট এস। মিলন, দেখো নিচের উদাহরণগুলো লক্ষ্য করো, বলতেছে মিলন বই নিয়ে ক্লাসে দাঁড়িয়ে আছে। তাহলে দাঁড়িয়ে থাকলে এটা কোনো কাজ হলো না। তারপর রানা 2 হাত দিয়ে জোরে দেওয়াল ঠেলছে, তাহলে দেওয়াল যদি ঠেলা হয় তাহলে সারাদিন ঠেললেও কোনো কাজ হবে না, তাই না, দেয়াল আগাবে না। এছাড়া আমরা বলি কি, যে দারোয়ান সারাদিন হচ্ছে গেটের কাছে বসে থাকে, তাহলে এটাও কোনো কাজ না পদার্থবিজ্ঞানের ভাষায়। কিন্তু দারোয়ানকে কখনো এই কথা বলা যাবে না। রিমি একটা খেলনাকে ঠেলে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠিয়ে দিল, তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে স্মরণ হয়েছে, তাহলে এটা কিন্তু কাজ হয়েছে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ কি, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে তুমি জানো, যদি স্কেলার রাশি হয় সে জায়গায় ডট গুণন উঠাই দিয়ে কস আনা যায়, আর যদি ক্রস গুণন থাকে তাহলে তার বদলে দিতে হয় সাইন। এখন কাজের এসআই একক কি, জুল। একে নিউটন মিটারে বলা যায়। এটা একটা স্কেলার রাশি, গত পৃষ্ঠায় পড়ে আইছি। কাজের অভিকর্ষ একক কি, এটা ইম্পর্টেন্ট। কাজের অভিকর্ষ একক হচ্ছে, এবার কোন কালার নেব, কাজের অভিকর্ষ একক হচ্ছে কেজি মিটার, ঠিক আছে, কেজি মিটার, এটা খুবই ইম্পর্টেন্ট। কাজের অভিকর্ষ একক কি, এই যে এখানে লিখেছিলাম কেজি মিটার। আচ্ছা, মাত্রা, এটা আমরা গত পৃষ্ঠায় পড়ে আসছি। বল এবং সরণ উভয় ভেক্টর হওয়ার কারণে কাজ হচ্ছে, ভেক্টর হওয়া সত্ত্বেও কাজ হচ্ছে নিজে স্কেলার রাশি, ইম্পর্টেন্ট জিনিস। এরপর দেখো, সূর্য যে পৃথিবীর চারিদিকে, মানে পৃথিবী সূর্যের চারিদিকে কিন্তু ঘুরতেছে, এখানে কোনো কাজ হচ্ছে না। কারণ কি, এখানে সরণের অভিমুখ এবং বৃত্তচাপের স্পর্শক বরাবর, সরণের অভিমুখ বৃত্তচাপের স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর হওয়ার কারণে এটা 90 ডিগ্রি, এখানে কোনো কাজ হয় না। হ্যাঁ, তাহলে ডাব্লিউ সমান কি আছে, যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা, তাহলে কস 90 ডিগ্রি, মোট সমীকরণ ধরে 0। আবার হাতে ব্যাগ নিয়ে যদি সমতল পথে কেউ একজন হাঁটে, তাহলে সেক্ষেত্রে কোনো বল কাজ করে না। কিন্তু সে যদি উঁচু নিচু পথে হাঁটে, তাহলে কিন্তু অভিকর্ষ বল কাজ করে। তাহলে হাতে ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে কাজ হবে না। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরলে কাজ হবে না। তুমি যদি আহ একটা পাথরের দড়ি বেঁধে এরকম আঙ্গুলে নিয়ে ঘোরাও, তাহলে কাজ হবে না, অকাজ হবে, তাই না। আচ্ছা, এরপর দেখো, একটি পাথরের দড়ি বেঁধে ঘোরালে, এই যে চারিদিকে ঘুরলে, তখন কিন্তু কোনো কাজ করে না। এটা হচ্ছে অভিকেন্দ্র বলটা পাথরকে আঙ্গুলের দিকে টেনে ধরে রাখে। আচ্ছা, এখানে আরো কি বলতেছে, কখন কখন কাজ হবে না, দেখো, এর সমান 0, অর্থাৎ সরণ 0 হলে ডাব্লিউ সমান 0, কাজ হবে না। বলের প্রয়োগ বিন্দু সরণ যদি বলের অভিমুখে লম্ব দিকে হয় 90 ডিগ্রি, তাহলে যে cos 90 সমান 0, কাজ হবে না। আরো কয়েকবার বলবেন এই একই কথা। আচ্ছা, একাধিক বল দিয়ে কাজ হওয়ার সূত্র কি, একাধিক বল যদি হয় তাহলে বলগুলোর ফলে যে কাজ হয় সেগুলো যোগ করতে হবে। একাধিক বল হলে যোগ করা লাগবে। তাহলে বলের দ্বারা কাজ, এটা বলের দ্বারা কাজের উদাহরণ কি, কোন একটা বস্তু যদি তুমি উপর থেকে নিচের দিকে ফেলে দাও, হ্যাঁ, এই যে কলম, এটা যদি আমি এরকম নিচের দিকে ফেলে দিই, তাহলে সেটা হবে বলের দ্বারা কাজ। কারণ কি, অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে স্থিতি শক্তি হ্রাস পায়, কারণ স্থিতি শক্তির সমীকরণ কি, এমজিএইচ। এইটা বস্তুটা যত উপরে আছে তার স্থিতি শক্তি তত বেশি, ছেড়ে দিলে এইচটা কমতে থাকে, এর কারণে স্থিতি শক্তি হ্রাস পেতে থাকে। তবে কি হয়, গতি শক্তি বৃদ্ধি পায়। এক্ষেত্রে হবে কি, 0 ডিগ্রি, তারপর থিটা, এখানে হচ্ছে 90, এইখানে হবে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, এখানে শুধু লেস দেন, ঠিক আছে। 90 ডিগ্রির সাথে কিন্তু ইকুয়ালস টু হবে না, 90 এর সাথে ইকুয়ালস টু হবে না, ঠিক আছে। 90 এর সাথে ইকুয়ালস টু হলে সেটা কিন্তু শূন্য কাজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে উদাহরণ কি বলতেছে, বলের বিরুদ্ধে কাজ। এই ক্ষেত্রে বলের বিরুদ্ধে কাজ হইলে
বলের বিপরীতে কাজ হলে সেটা ঋণাত্মক কাজ বলা হয়। বলের বিরুদ্ধে কাজ হলে স্থিতিশক্তি বৃদ্ধি পায়, এবং বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে এই যে হচ্ছে ইকুয়ালস টু অর লেস দ্যান 180, 90 সাথে কিন্তু আবারও ইকুয়ালস টু দেওয়া যাবে না, এখানে খেয়াল রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, আর গতিশক্তি বললে কিন্তু হ্রাস পাবে। আমি যদি উদাহরণ কি যদি মেঝে থেকে কলমটারে উপরে উঠাই, কলমটারে যদি হাতে উঠায় নি, তাহলে সেটা হবে বলের বিরুদ্ধে কাজ। শূন্য কাজ বা কার্যহীন বল কখন হবে? থিটা সমান 90 ডিগ্রি হলে Fs cos 90 সমান 0। তাহলে অভিকেন্দ্র বল বা কেন্দ্রমুখী বল, যেটা সেন্ট্রিপিটাল ফোর্স, এটা একটা কার্যহীন বল। লাগবে না, এখানে শূন্য কাজ হওয়ার শর্তগুলো দিচ্ছে। দেখো, তাহলে আগে আমরা বলছি যদি সরণ শূন্য হয়, যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অথবা এটা নতুন পয়েন্ট পড়লাম, সংরক্ষণশীল বলের প্রভাবে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তখন হচ্ছে কাজ শূন্য হয়। সংরক্ষণশীল বল কি, এইগুলো আমরা অধ্যায় শেষে যে পড়বা না, এখানে যে একটা উদাহরণ লিখে রাখছি, তাহলে কোশ্চেনে আসতে পারে কি সংরক্ষণশীল বলের দ্বারা কৃত কাজ শূন্য হয়, অথবা বলতে পারে একটা উদাহরণ দিয়ে যে তড়িৎ বলের ফলে কৃত কাজ শূন্য হয়, এভাবেও বলতে পারে। তাহলে এফ ডট এস এখানে হচ্ছে ডট গুণফল দ্বারা কৃত কাজ বোঝানো হয়। বল সাধারণত দুই প্রকার, কি কি? একটা ধ্রুব বল, একটা পরিবর্তনশীল বল। আচ্ছা, এইটা আমার খুবই পছন্দের একটা লাইন, বলতেছে সাপের গায়ে লাঠি দিয়ে খোঁচা দিলে সাপ যদি তোমার দিকে ধেয়ে আসে তাইলে ঋণাত্মক কাজ হয়, আর সাপ যদি ভয়ে পালায় যায় তাহলে সেটা হবে ধনাত্মক কাজ। ঠিক আছে, সাপের গায়ে লাঠি দিয়ে খোঁচা দিলে। আচ্ছা, এবার ধনাত্মক কাজ, এখানে দেখো এই যে থিটা সমান 0 ডিগ্রি হলে তখন বলের দিকে কাজ বোঝায়। এফ এস কস থিটা কস 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, কস 0 ডিগ্রির মান 1, তাহলে থাকবে কি এফ এস। এক্ষেত্রে ধনাত্মক কাজ বোঝায়, এক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণ হয়। ঠিক আছে, এটা ধনাত্মক। আর যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, তাহলে টোটাল সমীকরণ থাকে 0, তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ বরাবর এবং তার সরণের দিকে স্পর্শক বরাবর হবে। থিটা সমান 90 ডিগ্রি হলে কাজ শূন্য হয়। ঋণাত্মক কাজ কি, যদি 180 ডিগ্রি হয় তাহলে -1, তাহলে সমীকরণ দাঁড়াবে কি -Fs। এই ক্ষেত্রে বলের বিরুদ্ধে কাজ বোঝায় এবং এতে গতিশক্তি হ্রাস পায়, অর্থাৎ কিনা মন্দন হয়। ঠিক আছে, লাইনগুলো একটু দাগ দিয়ে রাখবা। আচ্ছা, এই যে এগুলো ইম্পর্টেন্ট, যে একটা স্প্রিং দ্বারা কৃত কাজ সমীকরণ কি, W সমান হাফ ax স্কয়ার। এখানে W এর সাথে x এর সম্পর্ক কি হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে স্থিতিস্থাপক বল দ্বারা সরণ 2 গুণ করা হলে কাজ হবে 4 গুণ। সরণ 2 গুণ করা হলে কাজ হবে 4 গুণ। এখানে W সমান হচ্ছে gmm বাই r স্কয়ার। হ্যাঁ, আর হচ্ছে W এর সাথে এই যে শেষে h আছে, তাহলে h কি হবে, সমানুপাতিক সম্পর্কে আছে। W সমান fh, h হচ্ছে সমানুপাতিক হিসেবে আছে। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ যেটা, সেটা হচ্ছে উচ্চতা বা সরণের শুধু সমানুপাতিক। তাহলে স্প্রিং দ্বারা বললে বর্গের সমানুপাতিক, আর অভিকর্ষ বললে শুধু সমানুপাতিক। এখন এই যে লাইন দুটো, এই লাইনটা তোমার বইতে 5 বার বলা আছে। ঠিক আছে, আমি এক্ষেত্রে পরে স্কিপ করে যাব। এক্ষেত্রে হচ্ছে 3 গুণ হচ্ছে ইয়ে হলে, সরণ হলে কৃত কাজও 3 গুণ হবে। আগেরটা ছিল কি 2 গুণ হলে 4 গুণ, মানে স্কয়ারের সমান। আচ্ছা, স্প্রিং এর বেলায় কে, আমরা স্প্রিং ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করি, কে সমান কি এফ বাই এক্স। এখন স্প্রিং ধ্রুবকের যদি মাত্রা বলি, একক বলি, তাহলে কি হবে, এফ কি, বল হচ্ছে এম এল টি ইনভার্স স্কয়ার, তাই না? আর নিচে হচ্ছে সরণ একটা এল, তাহলে এই এল 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 কাটাকাটি হলে এম টি টু দ্য পাওয়ার -2, এম টি টু দ্য পাওয়ার -2। আর হচ্ছে বলের একক হচ্ছে নিউটন, এবং সরণ নিচে এটা হচ্ছে মিটার দিয়ে প্রকাশ করলাম, তাহলে দাঁড়ালো নিউটন পার মিটার। হ্যাঁ, এভাবে হচ্ছে একক এবং মাত্রা নির্ণয় করছে। এছাড়া আরেকটা জিনিস আমরা পড়ি, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কি কি বিষয়ের উপর নির্ভর করে। স্প্রিং ধ্রুবক মনে রাখতাম জাসদ, জাসদ কি কি, যত হচ্ছে স্প্রিং এর জ্যামিতিক গঠন, সতে স্থিতিস্থাপকতা, আর দতে হচ্ছে দৈর্ঘ্য। কি কি বললাম, জাসদ, যতে হচ্ছে জ্যামিতিক গঠন, সতে স্থিতিস্থাপকতা, আর দতে হচ্ছে দৈর্ঘ্য। তিনটা জিনিসের উপর স্প্রিং ধ্রুবকের মান নির্ভর করে। আচ্ছা, ও এই যে এখানে লেখা আছে, দেখো
আর একটা নেমোনিকও লিখছি, সেটা হচ্ছে দীর্ঘ, জ্যামে, স্থির। দীর্ঘ মানে কি তোমার স্প্রিং এর দৈর্ঘ্য, তারপর জ্যামে মানে হচ্ছে জ্যামিতিক গঠন, আর স্থির মানে হচ্ছে স্থিতিস্থাপকতার উপর। দীর্ঘ, জ্যামে, স্থির। অভিকর্ষ বল, তাহলে এটা হচ্ছে এফ এফ সমান জি এম এম বাই আর স্কয়ার। এটা তো ছোটবেলা থেকে পড়তেছো, নিউটনের মহাকর্ষ সূত্র। এরপর ডাব্লিউ সমান জি এম এম বাই আর স্কয়ার ইন্টু এইচ। তাহলে এইচ এর সাথে কি হবে? সমানুপাতিক, আমরা আগে পড়ছি। বস্তু নিচে পতনের ক্ষেত্রে এটাও কিন্তু ডাব্লিউ সমান হচ্ছে ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা, মানে এম জি এইচ। হ্যাঁ, তাহলে কিন্তু এইচ এর সাথে সমানুপাতিক। বস্তু, এটা কি বললাম, নিচে পতনের সময়। আবার যদি বস্তু উপরে ওঠে সেক্ষেত্রেও কিন্তু ডাব্লিউ রিলেশন টু এইচ। আনত তলবে নামানোর ক্ষেত্রে আর আগের কথাই বলতেছি, স্থিতিস্থাপক হলে সরণের বর্গের সমানুপাতিক, অভিকর্ষ বল দ্বারা হলে জাস্ট সরণের সমানুপাতিক। ঠিক আছে? তাইলে তোমার এখানে অভিকর্ষ বল কর্তৃক কৃতকাজের উদাহরণ তিনটা। একটা হচ্ছে বস্তু পতনের ক্ষেত্রে, বস্তু উপরে উঠানোর ক্ষেত্রে, আর 3 নম্বর হচ্ছে আনত তলবে নামানোর ক্ষেত্রে। এগুলো একটু দাগ দিয়ে নিবা। বস্তু উপরে উঠানোর ক্ষেত্রে, আনত তলবে নিচে নামানোর ক্ষেত্রে। ওকে, এখন এই দুটো আগে পড়ছি। এইবার এইখানে গেলে এই যে সেই 5 বার পূর্ণ হবে, হ্যাঁ 16 কলা পূর্ণ হবে। তাহলে আবারও এই যে সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। পৃথিবীর কেন্দ্রমুখী বল কি? অভিকর্ষ বল। যে বলটা এই বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে সেটাই হচ্ছে তার অভিকর্ষ বল। আর অভিকর্ষ বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের কি? বর্গের ব্যস্তানুপাতিক। জানি এগুলো। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেনে আসতে পারে যে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা কি? তাহলে হচ্ছে 2 পাই টাউ এন। এটুকু জাস্ট মনে রাখবা। ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকার্যের রাশিমালা হচ্ছে 2 পাই টাউ এন। টাউ মানে কি? এই যে টর্ক। আর কৌণিক সরণ হচ্ছে 2 পাই এন। হ্যাঁ, এর সাথে টাউ গুণ করছে, তাহলে হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ এর সমীকরণ বা রাশিমালা পাওয়া যাবে। আবর্ত গতির জন্য কৃতকাজ, সেটা হচ্ছে টর্ক এবং কৌণিক সরণ, এই দুটোর গুণ করলে পাওয়া যাবে। শক্তি, দেখো কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি। আগেই পড়ছি। শক্তির দেখো বিভিন্ন রূপ আছে। যান্ত্রিক শক্তি হচ্ছে 1 নাম্বার, এটা সম্পর্কে আমরা ডিটেইলসে পড়বো। এখানে আছে কত 9টা রূপ আছে, কিন্তু 8 নাম্বারটা যেটা পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার এনার্জি, এটা ইম্পর্টেন্ট। পারমাণবিক শক্তি হয়, কিন্তু আণবিক শক্তি বলে কিন্তু কোনো শক্তির প্রকারভেদের ভিতর পড়ে না। এটাই আসে কোনটি শক্তির প্রকারভেদ নয়। এবার যান্ত্রিক শক্তিকে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে গতিশক্তি, আর একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি ইংরেজিতে বলা হয় কাইনেটিক, স্থিতিশক্তি বা বিভব শক্তি হচ্ছে পটেনশিয়াল। আচ্ছা, এবার শক্তির বিভিন্ন রূপান্তর আমরা পড়বো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কোন কালি দিয়ে যে দাগ দেবো বুঝতেই পারতেছি না। পানি, দেখো পানি যদি উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে প্রবাহিত হয়, তাহলে সেই ক্ষেত্রে উচ্চ স্থানে থাকার সময় এতে স্থিতিশক্তি জমা ছিল। আবার নিম্নে যখন প্রবাহিত হয়, জমা ছিল, জমার লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে স্থিতিশক্তি জমা হয় এমজিএইচ। যখন তুমি ছেড়ে দিবা তখন পানিটা নিচে পড়বে, নিচে গড়ায় পড়বে না, তখন এর ভিতর স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। এবার এখানে একটা টারবাইন লাগায় রাখছো, এই গতিশক্তিতে এই টারবাইনটা ঘুরতেছে গতিশক্তির ফলে, তাহলে এইখানে টারবাইন ঘুরিয়ে কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। তাহলে এটা বলতেছে কি যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে আলটিমেটলি রূপান্তরিত হলো। যান্ত্রিক শক্তি বলতে কি কি? দুইটা, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। এবার বিদ্যুৎ উৎপন্ন করলাম, এই বিদ্যুৎ দিয়ে কি করব? বৈদ্যুতিক বাতি জ্বালাবো। বাতি জ্বালালে তখন বিদ্যুৎ শক্তি থেকে আমরা পাই কি? আলো পাই এবং তাপ পাই। দুইটা জিনিস, আলো এবং তাপ দুইটা জিনিস পাই। বৈদ্যুতিক ইস্ত্রিতে যদি হচ্ছে তড়িৎ বিদ্যুৎ চালনা করা হয়, তাহলে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে তাপের সাহায্যে কাপড় চোপড় ইস্ত্রি করা হয়। বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে এবং তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তুমি যখন আয়রন করবা তখন বিদ্যুৎ দিয়ে আগে আয়রনটা গরম হলো, তাহলে তাপ শক্তি, এখান থেকে তাপ দিয়ে যখন তুমি কাপড়টা ঘষবা তখন তাপ শক্তি দিয়ে যান্ত্রিক শক্তিতে আবার রূপান্তরিত হলো। বৈদ্যুতিক পাখার ভিতর কি হয়? বৈদ্যুতিক শক্তি এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, হ্যাঁ ঘুরতেছে। আচ্ছা, এরপরে কি দেখতেছি? কাঁচা লোহার অন্তরিত তামার তার জড়ালে, এখানে চালনা করলে লোহার পাতটি চুম্বকে পরিণত হয়, তাহলে এক্ষেত্রে হচ্ছে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে পরিণত হচ্ছে।
পটাশিয়াম, ক্যালসিয়াম আর রুবিডিয়াম। হ্যাঁ, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং রুবিডিয়াম এই তিনটা ফটো ইলেকট্রিক কোষ নীতির উপর প্রতিষ্ঠিত। এখানে হচ্ছে ইলেকট্রন নির্গত হতে দেখা যায়। তো আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। দুই হাতের তালু পরস্পরের সাথে যদি ঘষলে, হ্যাঁ, আমরা যদি দুই হাতের তালু পরস্পরের সাথে ঘষি, শীতকালে আমরা এটা বেশি করি, তাহলে হাতটা গরম হয়ে ওঠে। এখানে কি হয়, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন। ঠিক আছে, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। আবার ফটোগ্রাফিক ফিল্মের উপর আলো ফেললে আলোক শক্তি তখন রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আলো থেকে রাসায়নিক শক্তি পাওয়া যায়। এটা ইম্পর্টেন্ট। এই যে পাশে স্টার দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমার সাজেশন বলতে পারো। ওষুধের কারখানায় কি হয়, শ্রবণোত্তর বা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। এটা ব্যবহার করে তিনটা কাজ করা যায়। মনে হচ্ছে জীবিকা, কি কি মনে রাখবো, জ দিয়ে হচ্ছে জীবাণু ধ্বংস করা, ব দিয়ে হচ্ছে বস্ত্রাধীন ময়লা পরিষ্কার করা, আর কা দিয়ে হচ্ছে কর্পূরকে পানিতে দ্রবীভূত করা। তিনটা জিনিস। জীবিকা, জ দিয়ে হচ্ছে জীবাণু ধ্বংস করা, ব দিয়ে বস্ত্রাদির ময়লা, আর ক দিয়ে কর্পূরকে পানিতে দ্রবীভূত করা। ঠিক আছে, জীবিকা। এবার আমাদের একটু জানতে হবে, এই যে আমি বললাম শ্রবণোত্তর বা শব্দোত্তর তরঙ্গ, এই জিনিসটা কি? দেখো, মানুষের শ্রাব্যতা সীমা হচ্ছে 20,000 থেকে 20,000 হার্জ। 20,000 থেকে 20,000 হার্জ। এখানে 20,000 হার্জ না বলে আমি কিন্তু 20 কিলো হার্জ এভাবেও দিতে পারি অপশনে। হ্যাঁ, একই কথা। 20,000 হার্জ মানে 20 কিলো হার্জ। এবার দেখো, ইনফ্রাসনিক যেটা, সেটাকে বলা হয় বাংলায় শব্দে তর। ইনফ্রাসনিক মানে শব্দে তর তরঙ্গ, অর্থাৎ কিনা মানুষ যতটুকু শুনতে পারে তার থেকেও কম। আবার আমি যদি বলি শব্দ উত্তর, উত্তর, তাহলে মানে বুঝতে হবে যে পার হয়ে গেছে। হ্যাঁ, আল্ট্রাসনিক, তখন মানুষ যে 20,000 হার্জ শুনতে পারে এর থেকেও বেশি, 20,000 হার্জের থেকে বেশি বা 20 কিলো হার্জের থেকে বেশি, তখন হবে আল্ট্রাসনিক। আমরা পেটের আল্ট্রাসাউন্ড করি না, আল্ট্রাসাউন্ড, তখন কিন্তু এই 20,000 হার্জের বেশি শব্দ তরঙ্গ পাঠায় ছবির মতন করা হয়। তাহলে এইখানে আমাদের এই যে 8 নম্বর পয়েন্ট, এটাও কিন্তু 20,000 হার্জের বেশি তরঙ্গ প্রবাহিত করে জীবিকার কথা বলতেছে, জীবাণু, বস্ত্রাদির ময়লা আর কর্পূর। 9-10 দেখো, 9 নম্বরে বলতেছে হচ্ছে বৈদ্যুতিক ঘন্টা। বৈদ্যুতিক ঘন্টা বুঝো তো, কলিং বেল। বৈদ্যুতিক ঘন্টা, ওখানে হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলে। তো এই ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি মূলত শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আবার কয়লা পোড়ালে সেখানে রাসায়নিক ক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক থেকে তাপ পাওয়া যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানাগুলো ইম্পর্টেন্ট, পিডিএফ এ দেখবা। বিদ্যুৎ কোষ মানে ব্যাটারি। বৈদ্যুতিক ঘন্টা মানে কলিং বেল, আর বিদ্যুৎ কোষ মানে ব্যাটারি। ব্যাটারিতে কি হয়, রাসায়নিক দ্রব্যের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তড়িৎ বা বিদ্যুৎ শক্তি। তাহলে 10-এ পড়লাম রাসায়নিক থেকে তাপ, 11-তে পড়লাম রাসায়নিক থেকে তড়িৎ। ওকে, শক্তির নিত্যতা সূত্র বা অবিনশ্বরতা বিধি বলা হয়, বা কনজারভেশন অফ এনার্জি। শক্তি কখনো ধ্বংস হয় না, জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে মাত্র। নিত্যতা সূত্র, নিত্যতা বিধি বা সংরক্ষণ সূত্র এসব বলে ডাকা হয়। আচ্ছা, এখানে কি আছে দেখো, কাজ এবং শক্তির একক একই, সেটা হচ্ছে জুল। মাত্রা একক আমরা জানি, কিন্তু এটা আমার খুবই প্রিয় লাইন, যে শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি আর স্থিতিশক্তি। এবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে। যে গতিশক্তি ইংরেজিতে কি বলি, কাইনেটিক এনার্জি, কে ই দিয়ে সংক্ষেপে প্রকাশ করি, কে ই। দেখো, গতিশক্তি এবং কাজের একক একই, সেগুলো হচ্ছে জুল। মাত্রাও দেওয়া আছে, আবারও বারবার বলতেছি যে প্রথম পৃষ্ঠা পড়াই আমি বলছি যে 10% পড়া কিন্তু হয়ে গেছে, ওই দিয়ে বারবার কোশ্চেন আসে। এখন কোন বস্তুর গতি চলন গতি হতে পারে, ঘূর্ণন গতি হতে পারে, অথবা চলন ঘূর্ণন মিলায়ে যে গতিতে হবে সেটা জটিল গতিও বলে। তাহলে কোন বস্তুর জটিল গতিও থাকতে পারে। কোন বস্তুর গতিশক্তি রৈখিক গতিশক্তি হতে পারে, হ্যাঁ, আবার হচ্ছে ঘূর্ণন গতিশক্তিও হতে পারে, একসাথে আবার দুটোই হতে পারে। বিনা বাধায় পতনশীল বস্তু, এটা হচ্ছে রৈখিক গতিশক্তির উদাহরণ। বিনা বাধায় যে বস্তুটা নিচে পড়তেছে সেটা হচ্ছে রৈখিক গতিশক্তির উদাহরণ। আবার ঘুরন্ত পাখা, এটা হচ্ছে ঘূর্ণন বা আবর্ত গতিশক্তির উদাহরণ। এখন দেখো, গাড়ির চাকা আর ফুটবল, এই ক্ষেত্রে কি আছে, রৈখিক এবং আবর্ত দুটোই আছে। তাহলে এটারে তুমি জটিল গতিও বলতে পারো। তাহলে কি কি শিখলাম আমরা? বিনা বাধায় পড়ন্ত বস্তু যেটা, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। আবার পাখা, ঘুরন্ত পাখা, তাহলে আবর্ত গতিশক্তি।
গাড়ির চাকা কি করে, এ নিজের অক্ষের উপরও ঘোরে, আবার সামনের দিকে আগেও চলে, ঠিক আছে। এবং আরেকটা কি পড়ছি, ফুটবল, এটাও নিজে নিজে ঘুরতেছে আবার সামনের দিকে আগায় চলতেছে, তাহলে এটা হচ্ছে চলন ঘূর্ণন মিলায় জটিল গতি। আচ্ছা, কিছু উদাহরণ দিছে ইন্টারেস্টিং। আমি যদি এখানে একটা পাথর এই বোর্ডের সাথে বা কাঁচের সাথে লাগায় রাখি, টাচ করি, তাহলে কিন্তু কাঁচটা ভাঙবে না, কিন্তু আমি যদি জোরে ছুড়ে মারি তাহলে কিন্তু কাঁচটা ভেঙে যাবে। আচ্ছা, আবার হাতুড়ি দিয়ে দেয়ালে এরকম যদি পেরেক জাস্ট টাচ করায় রাখি তাহলে কিন্তু কিছু হবে না, কিন্তু যদি হাতুড়ি দিয়ে এরকম আঘাত করি তাহলে কিন্তু পেরেকটা ভিতরে ঢুকে যাবে। তাহলে এগুলো হচ্ছে তোমার গতিশক্তির উদাহরণ। পাহাড় থেকে যখন হচ্ছে পানির স্রোত নামে, তখন কিছু কিছু বড় বড় পাথরের খন্ডও নিচে ফেলাই দিতে পারে, নিচে এসে পড়তে পারে, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে গতিশক্তি খুব বেশি বলে এই ঘটনাগুলো ঘটতেছে। তাহলে এগুলো গতিশক্তির উদাহরণ বা বাস্তব প্রয়োগ। গতিশক্তি কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হাফ ইন্টু ভর গুণ বেগের বর্গ। এগুলো তোমরা একাডেমিকে করে আসছে এই সূত্র দিয়ে। মায়ের কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখানে দেখো গতিশক্তি হচ্ছে হাফ গুণ ভর গুণ বেগের বর্গ। আচ্ছা, আবার কি বলছে, কোন বস্তুর ভর ধ্রুব, তাই গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। তাহলে হচ্ছে শুধুমাত্র বেগের বর্গের উপর নির্ভর করে, ভর সবসময় যেহেতু ধ্রুব, তাহলে ভরকে রাশিমালা থেকে বাদ দিয়ে ধ্রুব হিসেবে ধরে নিয়ে হিসাব করছে। আবার গতিশক্তি কি, তাহলে বেগের বর্গের সমানুপাতিক জানি। গতিশক্তি এবার আমরা একটু মডিফাই করে এই যে এখানে করে দেখাইছে, এখানে মডিফাই করে দেখাইছে কি হচ্ছে পি স্কয়ার বাই 2m এই আকারে লিখতে পারি। তাহলে বলতেছে ভর বেগের হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ভর পি স্কয়ার বাই 2m। তাহলে নিট বল শূন্য হলে গতিশক্তি শূন্য হয়। আচ্ছা, গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু ভর বেগের বর্গ ডিভাইডেড বাই ভর। হ্যাঁ, এসব লাইন থেকে আসবে, কিন্তু যে দেখছো থার্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে এত দূর পর্যন্ত, হ্যাঁ এক্সট্রা। আবার আরেকটা সুন্দর লাইন ছিল, ও এই যে এই লাইনটা, কোন মুহূর্তে গতিশক্তি হলো ওই মুহূর্তে বস্তুর বেগের হচ্ছে বর্গ মানে ভি এর স্কয়ার এবং ভরের এম এর গুণফলের হবে অর্ধেক। বেগের হবে বর্গ, ভরের সাথে গুণফল করে অর্ধেক দেব, বেগের বর্গ তার সাথে হচ্ছে ভরের গুণফল তার সাথে হচ্ছে অর্ধেক, এটাই হচ্ছে গতিশক্তি। এখন কাজশক্তি উপপাদ্য। আচ্ছা, এই উপপাদ্যের মূল কথা কি, কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, এটুকু জাস্ট পড়বো। কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, এটা ভর ক্রিয়ার সূত্র, ভরের কি বলে কাজশক্তি উপপাদ্য বলে, কাজশক্তি উপপাদ্য। আচ্ছা, গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? না। এখানে একটা মজার অ্যান্সার ছিল না, যে হাফ এটা একটা সংখ্যা, আবার কোন বস্তুর ভর এটা হচ্ছে কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে পারে কি, বেগ ঋণাত্মক হতে পারে, কিন্তু আবার বেগের উপর আমাদের সমীকরণে একটা স্কয়ার আছে, স্কয়ার করলে সেই ঋণাত্মকটাও আর থাকে না, আর ওটাও ধনাত্মক হয়ে যায়। এই কারণে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। এখানে কি আছে, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তু, এই দুটোর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি? তাহলে এটা হচ্ছে হালকা বস্তুর গতিশক্তি, এটা হচ্ছে ভারী বস্তুর গতিশক্তির চেয়ে বেশি। তার মানে হালকা বস্তুর কি বেশি, গতিশক্তি বেশি, গতিশক্তি বেশি। হ্যাঁ, নর্মালি এমনি বইয়ের পড়া বাদ দিয়েও তুমি আইকিউ দিয়ে চিন্তা করতে পারো যে একজন মোটা মানুষ আর একজন চিকন রোগা মানুষ, তাহলে কে দ্রুত দৌড়াতে পারবে? যে সে যার ওজন কম সে দ্রুত দৌড়াতে পারবে, তাহলে হালকা ব্যক্তির গতিশক্তি বেশি, তাই না? আবার পরের প্রশ্ন বলছে ভারী বস্তুর আচ্ছা কোনটি বেশি হবে, ভরবেগ বেশি হবে। যেখানে দেখানো আছে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি, হালকা বস্তুর গতিশক্তি বেশি। এখানে স্থিতিশক্তি বিভব শক্তি, হ্যাঁ এখানে প্রায় 10টা উদাহরণ আছে, আমি একটু নাম্বারিং করে দিচ্ছি, এইখানে বোর্ডটা থাকুক। এক হচ্ছে এক খন্ড ইটকে ছাদের উপর উঠিয়ে রেখে দিলে, 2 নাম্বার হচ্ছে মোটরের সাহায্যে ছাদের উপর পানি তুললে, ট্যাঙ্কে রেখে দিলে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টে এটা 1, এটা 2, এটা 3 গেলাম, খেলনার মোটর গাড়িতে স্প্রিং লাগালে। 4 নাম্বার হচ্ছে হাত ঘড়িতে স্প্রিং এ কাটা দিয়ে এরকম চাকা দিয়ে ঘুরাইলে, ঠিক আছে, দম দেওয়া ঘড়ি বলতো আগে, সবসময় জমিদারি আমলে এই ধরনের ঘড়ি পাওয়া যেত। এরপর কি আছে 5 নাম্বারে, দেখো ধনুকের ছিলাতে তীর লাগিয়ে টানলে। 6 নাম্বারে হচ্ছে ধাতব পাত্রে বাঁকালে। 7 নাম্বারে হচ্ছে রাবারকে প্রসারণ করলে। 8 নাম্বার হচ্ছে উচ্চে অবস্থিত পানিতে। 9 হচ্ছে
পাহাড়ের চূড়ায় বরফে, আর 10 হচ্ছে আকাশের মেঘে অবস্থানের কারণে। তাহলে এই দশটা জায়গায় স্থিতিশক্তির উদাহরণ আছে। ঠিক আছে, এই 10 জায়গায় স্থিতিশক্তি এর প্রয়োগ দেখা যায়। ঠিক আছে, তাহলে কিছু আছে, এর ভিতর কিছু আছে আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে, আবার কিছু আছে অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে। এই দুটো তোমার অবশ্যই জানতে হবে, কোনটা আকারের জন্য, আকার পরিবর্তনের জন্য, আর কোনটা অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তি সঞ্চয় হয়। যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাই হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ। স্থিতিশক্তির প্রকারভেদ কি কি আছে মনে রাখতাম। অস্থিত, অত হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি, 2 নম্বর হচ্ছে স্থিতিস্থাপক স্থিতি শক্তি, তত হচ্ছে তড়িৎ বিভব শক্তি। ঠিক আছে, অস্থিত। এখানে একটা ম্যাথ মতন আছে, এগুলো একাডেমিকে তোমরা করো, যে একটা বস্তু আমি এখানে মনে করলাম যে তার 10 কেজি ভর, হ্যাঁ সাপোজ 10 কেজি ভরের একটা বস্তু এখানে আছে, এটা ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উচ্চতায় আছে, এইচ এর মান হচ্ছে 10 মিটার। তাহলে এর ভিতর কতটুকু স্থিতিশক্তি সঞ্চিত আছে, তাহলে আমরা mgh 10 গুণ 9.8 গুণ 10, তাহলে উত্তর আসবে কত 980, তাই না, 980 জুল। এবার এখান থেকে কোশ্চেন আসছিল যে কোন বস্তু যখন ভূমি স্পর্শ করে, এই ভূমি স্পর্শ করার মুহূর্তে ওই বস্তুর গতিশক্তি কত। তাহলে এখন দেখো, যেটা তোমার মনে করতে হবে যে উপরের বিন্দুতে, এই বিন্দুতে থাকে কি শুধুমাত্র স্থিতিশক্তি সঞ্চিত থাকে, কোনো গতিশক্তি থাকে না। মাঝপথে এই বস্তুটা পড়ার সময় মাঝপথে এখানে কি স্থিতিশক্তিও আছে, গতিশক্তিও আছে, এবং শেষ বিন্দুতে শুধুমাত্র গতিশক্তি আছে, কোনো স্থিতিশক্তি নেই। তাইলে আমার কথা হচ্ছে সব বিন্দুতে স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট যোগফল সমান হতো। ঠিক আছে, একাডেমিকে আমরা করতাম না, ঘতে এই কোশ্চেন কিন্তু প্রমাণ করতে হতো 3টা বিন্দুতে করে যে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল 3 ক্ষেত্রে সমান। তাহলে এখানেও তো আমি পাইছি, এখানেও সেই শক্তিটাই আমি পাবো, এটাই মেডিকেলে আসছে। ঠিক আছে, তাহলে কোন বস্তু এই 10 কেজি ভরে 10 মিটার উচ্চতায় বস্তু যখন ভূমি স্পর্শ করে তখন তার শক্তি কত, ওই স্থিতি শক্তিটা বের করলেই হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। প্রযুক্ত বল হচ্ছে mg, এখানে আছে ভর সমান অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা। ঠিক আছে, এরপর এই ম্যাথটা একটু দেখতে পারো। দেখো, একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে মনে রাখতাম গ বি, গতিশক্তি বিভব শক্তি, হ্যাঁ এইভাবে যদি বলে আগে গ তারপরে ব, গ বি গতিশক্তি বিভব শক্তি, তাহলে x সমান h বাই n প্লাস 1, x সমান h বাই n প্লাস 1। তাহলে x মানে যদি বলে যে কত উচ্চতা থেকে ফেলা হইলে, সেই মানটাই হচ্ছে x, টোটাল উচ্চতা হচ্ছে তোমার h। এখন এই কোশ্চেনে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল সেটা h এর মানটা চাইছে তাহলে তোমার কাছে। তাহলে 10 মিটার, x এর মান দেওয়া আছে 10, h এর মান তোমার বের করতে বলছে। আমাদের সূত্র কি বলতেছে, নিচে n প্লাস 1 দ্বিগুণ হয়েছে, তাহলে n এর মান হচ্ছে 2 যোগ 1, তাহলে এখানে 3 আর 3 10 হলো 30, এর মান হচ্ছে h। ঠিক আছে, তাহলে h এর মান হচ্ছে 30 মিটার। আচ্ছা, স্ক্রিনের নিচের দিকে চলে গেছে, সর্বোচ্চ মানে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল, 30 মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছিল। এই কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে যে ভূমি থেকে গতিশক্তি বিভব শক্তির কত, হ্যাঁ ওটা বলতেছি বিভব শক্তি গতিশক্তির কত, তখন আমরা কি বলতেছি, এটা বলতেছি বিগ বিগ, তখন সূত্র কি একটু চেঞ্জ হবে, x সমান NH বাই হচ্ছে n প্লাস 1, এখানে কিন্তু প্লাস হবে। ঠিক আছে, x সমান NH বাই n প্লাস 1, বিগ বিভব শক্তি গতিশক্তি, ঠিক আছে, এইটুকু জাস্ট চেঞ্জ হবে, এখানে শুধু h ছিল, এখানে NH হবে। এই অঙ্কের উত্তর কত, 30 আমরা বের করলাম। আচ্ছা, স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে বলছে, হ্যাঁ। তাহলে যদি কোনো বস্তু খনির ভিতরে বা মাটির যে প্রমাণ তল তার থেকে নিচে থাকে, গভীরে থাকে, তাহলে তখন এটা ঋণাত্মক ধরা যেতে পারে। আবার বলতেছে কোনো বস্তু স্থিতিশক্তি কিভাবে শূন্য হয়, তাহলে ভূমিতে যদি অবস্থান করে মাটির উপর থাকে, এই সমান যদি শূন্য হয় তাহলে শূন্য হয়। আর এটা হচ্ছে পথের উপর নির্ভর করে না, কত উচ্চতায় আছে, এইচ কত
জাস্ট তার উপর নির্ভর করে কোন পথ দিয়ে উঠেছে, আনত তল দিয়ে উঠেছে নাকি খাড়া উপরে উঠেছে, তার উপর নির্ভর করে না। আচ্ছা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রনকে ভারী পরমাণু 235/92 ইউরেনিয়াম দিয়ে আঘাত করা হয়। তাহলে তোমরা পড়ছো, যদি বলা হয় পাওয়ার স্টেশনে কত, সেটাও 235। আবার যদি বলা হয় পারমাণবিক চুল্লিতে বা পারমাণবিক বোমা তৈরি করতে, সেক্ষেত্রে হচ্ছে ইউরেনিয়াম 235 ব্যবহার করা। হ্যাঁ, 38 না। তাহলে গতিশক্তি আর বিভব শক্তি সমান হচ্ছে ধ্রুবক। এদের বলা হয় কি যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা সূত্র। যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা সূত্র। উৎক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতায় শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। হ্যাঁ, এই যে এই বিন্দুতেও যা, এই বিন্দুতেও তাই, এই বিন্দুতেও তাই। মোট যোগফল, মোট শক্তি সবসময় সমান। উৎক্ষিপ্ত বস্তু যে সর্বাধিক উচ্চতায় শক্তির নিত্যতা সূত্র। এই কোশ্চেনটা কিন্তু তাহলে কিভাবে আসবে, যে সর্বাধিক উচ্চতায় কোন সূত্র মেনে চলে, সর্বাধিক উচ্চতায় শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, এটাই কোশ্চেন আসবে। যে ভরের নিত্যতা সূত্র মেনে চলে, আধানের নিত্যতা সূত্র, নাকি শক্তির, নাকি বিভবের। ওকে, সরল দোলকের গতি হলো সরল ছন্দিত গতি। অষ্টম অধ্যায়ের জিনিস, অষ্টম অধ্যায়ে আমরা আবার পড়বো। দেখো, দোলায়মান একটি সরল দোলক হচ্ছে, এটাও শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে ভরের, আধানের, নাকি ভরবেগের, এই ধরনের অপশন করা হবে। লাস্টের দিকে আমরা চলে আসি ক্ষমতার ধারণা। ঠিক আছে, তাহলে কে কত কম সময়ে কাজটা করতে পারতেছে, তার ক্ষমতা তত বেশি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, কাজের সময় দিয়ে ভাগ করব। সবগুলো স্কেলার রাশি আমরা আজকে যেগুলো পড়তেছি, ক্ষমতা স্কেলার রাশি। আচ্ছা, একটা যন্ত্র বলতেছে এখানে 4 ঘন্টায় 2000 জুল, আর একটা হচ্ছে 6 ঘন্টায় 2400 জুল কাজ করেছে। তাহলে ভাগ দিয়ে দেখতে হবে, একটা আসতেছে 500, একটা আসতেছে 400। যদি এটা মোট কাজ করেছিল কম, 2000 জুল করেছিল, কিন্তু ওই যন্ত্রের কিন্তু ক্ষমতা বেশি। ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়, অর্থাৎ কি জুল পার সেকেন্ড, মাত্রা এই যে দেওয়া আছে। আচ্ছা, এছাড়া আমরা কি করবো, এই যে এটা ইম্পর্টেন্ট, এক অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 746 জুল পার সেকেন্ড। তাহলে ভালো করে মনে রাখবো, 7, 4, 6, 746। অপশনে কিন্তু অপশন কতে দেয়া থাকে 764। ঠিক আছে, যাতে তোমার চোখের ভুল হয়। 7, 4, 6। এবার তো বলতেছে যে এক অশ্ব ক্ষমতা, এক হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এখন আমি যদি বলি কত কিলোওয়াট, তাহলে বলতে হবে 0.746, এত হচ্ছে কিলোওয়াট। ঠিক আছে, কিলোওয়াট চাইলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। তাইলে এটা হচ্ছে 10 লক্ষ ওয়াট অপেক্ষা 10 লক্ষ গুণ বড়। ঠিক আছে, সেটা হচ্ছে মেগাওয়াট, 10 লক্ষ গুণ বড়। ক্ষমতা হবে বল গুণ সরণ ভাগ সময়। আর ক্ষমতার মাত্রা সমীকরণ কি হবে, এম এল স্কয়ার টি ইনভার্স কিউব। দেখো, ক্ষমতা হচ্ছে পি সমান ডাব্লিউ বাই টি, অর্থাৎ সময় দিয়ে ভাগ করব। ক্ষমতা সমান প্রযুক্ত বল গুণ বস্তুর বেগ। আচ্ছা, এই যে ক্ষমতার একটা ভেক্টর রাশিমালা দিচ্ছে, ভেক্টর চিহ্ন অনুযায়ী পি সমান হচ্ছে এফ ডট ভি। তুমি জানো তোমাদের এই বছর 25 সালে ম্যাথ কোশ্চেনে এটা আসছিল। হ্যাঁ, পি সমান এফ ডট ভি, এই সূত্র দিয়ে ম্যাথ আসতেছিল, আমি দেখাবো একটু পরেই। এবার কি করছি, কাজ সমান ত্বরক গুণ হচ্ছে কৌণিক সরণ, আবার ক্ষমতা সমান ত্বরক গুণ কৌণিক বেগ। কাজ সমান ত্বরক গুণ কৌণিক সরণ, ক্ষমতা সমান ত্বরক গুণ কৌণিক বেগ। কারণ কি করছি, আমি দুই পাশেই মনে করো সময় দিয়ে ভাগ করছি। এখন ত্বরককে সময় দিয়ে ভাগ করলে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ করলে সেটা হয়ে গেছে বেগ। এই কারণে এই দুটো সমীকরণ জানতে হবে, কাজের সমীকরণ আর ক্ষমতার সমীকরণ। কর্মদক্ষতা, তাহলে প্রদত্ত শক্তি যতটুকু দেব, কিছু কিছু আমি ফেরত পাবো, আর কিছু ভাবে অন্যভাবে খরচ হয়ে যাবে কিছু। হ্যাঁ, এটা হচ্ছে কর্মদক্ষতার হিসাব। কর্মদক্ষতা হচ্ছে যতটুকু আমি পাবো ডিভাইডেড বাই মোট কতটুকু দিছিলাম। 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। এখানে বলছে কর্মদক্ষতার একক, কর্মদক্ষতার একক হর্স পাওয়ার। যদি আমরা এটা পুরোপুরি একমত না, কোথাও কোথাও আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি, কোথাও বলি একক বিহীন। হ্যাঁ, বল হচ্ছে দুই প্রকার। এখন বলতেছে সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল। অধ্যায়ের আগে আরেকবার পড়ছিলাম ধ্রুব বল আর পরিবর্তনশীল বল, মনে আছে কি? সংরক্ষণশীল বল এর উদাহরণ কি আছে, এই যে অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল ইত্যাদি। এখন সংরক্ষণশীল বলের যে বৈশিষ্ট্য আছে কি কি, সব পজিটিভ পজিটিভ বৈশিষ্ট্য। শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে পুনরুদ্ধার করা যায়, এটা কিন্তু পথের উপর নির্ভর করে না। অবস্থানের উপর নির্ভর করে ট্রিক, পথের উপর নির্ভর করে না ক্রস।
তারপর এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র পালিত হয়, তাহলে শক্তির ভরের নাকি ভরবেগে। পূর্ণ চক্রে মোট কাজ শূন্য হয়। আর বলছে কি সংরক্ষণশীল বল স্থিতি শক্তির ঋণাত্মক নতিমাত্রা সমান, তাইলে হচ্ছে এই যে ডিইউ বাই ডিআর এটা ঋণাত্মক নতিমাত্রা, নেগেটিভ দিতে হবে। ঠিক আছে, এই 5-6টা বৈশিষ্ট্য। আবার আমি যখন চলে যাব অসংরক্ষণশীল বলে, এর উদাহরণ কি দিছে, ঘর্ষণ বল আর সান্দ্র বল। মানে একটা নেমোনিক ছিল কি ঘষা, ঘর্ষণ আর সান্দ্র, ঘষা। দেখো এইখানে কি হবে, সব বৈশিষ্ট্য হবে নেগেটিভ নেগেটিভ কথা। অবস্থানের উপর নির্ভর করে না, তাহলে কিসের উপর নির্ভর করে, পথের উপর নির্ভর করে, উল্টে গেল। হ্যাঁ, অবস্থানের উপর নির্ভর করে না, পথের উপর নির্ভর। এটা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না, শক্তির নিত্যতা সূত্র পালিত হয় না এবং মোট কাজ শূন্য হয় না। না না না, চিন্তা না করে একটা বললাম ঘষা, ঘর্ষণ আর সান্দ্রতা, এই দুটো হচ্ছে উদাহরণ। আর এগুলো সব না 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 নেগেটিভ লিখে রাখছি উপরে, যে নেগেটিভ বৈশিষ্ট্য। এবার এই যে এই ম্যাথটা তো আমাদের দিছিল, বা এই টাইপের ম্যাথ দিছিল, তাহলে আমাদের জিনিসটা কি, 270 কেজি ভরের একটি বোঝা ট্রেনের সাহায্যে এত বেগে ওঠানো হলো, ট্রেনের ক্ষমতা নির্ণয় করো। তাহলে আমরা জানি কি পি সমান এফ ভি, এটা হচ্ছে মূল আমাদের সমীকরণ। এবার এফ সমান আবার এম জি দেওয়া লাগছে, তাহলে এম হচ্ছে ভর, জি হচ্ছে 9.8, আর হচ্ছে ভির মান এত। তাহলে এটা গুণ করতে হবে, একদম ক্যালকুলেশন টু দা পয়েন্ট করতে হবে। তাহলে আসবে কি 264.6, হ্যাঁ 264.6। তাহলে আমি মনে রাখতাম যে আমার টেকনিক ছিল হচ্ছে 264 প্লাস 6 ইজ ইকুয়াল টু 270। হ্যাঁ, তাহলে এই যে 270 থাকলে আমি এই জায়গায় পয়েন্টের জায়গায় জাস্ট প্লাস চিন্তা করব। ক্যালকুলেশন আমি এখন এই ভিডিওতে দেখালাম না, আমি আলাদা করে ফিজিক্স এর ম্যাথের উপর ক্লাস নেব। আচ্ছা, এখানে তোমার যদি 270 এর জায়গায় 300 থাকে এবং 0.1, এটা এর সাথে বেগ বেগ 0.1 যদি থাকে, 300 কেজি আর 0.1, তাহলে এর ক্ষেত্রে আনসার হবে 294, 294 ওয়াট, 294 ওয়াট। এই ক্ষেত্রেও কি হবে, 6 কমে গেল। ঠিক আছে, তাহলে আরেকটা টেকনিক হচ্ছে, যত আমার কেজি বলবে তার থেকে 6 কম হবে। ঠিক আছে, যত কেজি বলবে তার থেকে ট্রেনের ক্ষমতা হবে 6 কম। মোটামুটি এই টেকনিক মেলে 250-300 দিকে হইলে, যদি 200 নিচে নামে তাহলে আর একটু কমতে পারে। ম্যাথ করে দেখবা। এই ম্যাথ গুলো পরে অধ্যায় শেষ হয়ে গেছে, তো এখন এই যে ম্যাথ গুলো আছে এগুলো ডিইউ ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য হর্স পাওয়ার ম্যাথ মোটামুটি ইম্পর্টেন্ট। এটা আবার দিচ্ছে 270.1, তাহলে 264.6। হ্যাঁ, এই যে সিমেন্ট কতটুকু উচ্চতায় ক্রেনের ক্ষমতা নির্ণয় করো, হর্স পাওয়ারে বের করতে বলছে, এগুলো ঢাকা ভার্সিটিতে আসে বা অনুশীলনীতেও দু একটা দেয়া আছে। আচ্ছা, এই ম্যাথটাই আমি আসতেছি এই হিসাবে। এখন আমরা পড়বো যে বহু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রশ্নাবলী। হ্যাঁ, তাইলে কি পড়বো এখান থেকে, দেখো এক হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে কষ্ট হয়, কারণ কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয় যখন উপরে ওঠা হয় তখন। আচ্ছা, এরপর বলতেছে বৃত্তাকার পথে ঘূর্ণনরত হইলে কৃতকাজ শূন্য। মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হচ্ছে অসীমে, এই সর্বোচ্চ মানটাই হচ্ছে শূন্য। এটা পরের অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ে আছে জিনিসটা, বিস্তারিত পড়বানে। যদি এই যে ভর এবং বেগ উভয়ই দ্বিগুণ করলে গতিশক্তি পূর্বে 4 গুণ হয়, ভুল তথ্য, 8 গুণ হয়। ঠিক আছে, এটা কারেকশন করে নেবে। বেগ এবং ভর উভয় দ্বিগুণ হলে 8 গুণ হয়, এটা আমরা করে দেখছি, তুমি যেভাবে করো না কেন 8ই পাবা। একটি বস্তুর ভরবেগের মান তার গতিশক্তি সমান হলে, যদি পি আর হচ্ছে গতিশক্তি মানে ই কে, এই দুটো যদি সমান হয়, তাহলে বস্তুটির বেগ ভি এর মান বেরোবে না 2 মিটার পার সেকেন্ড। এটা করে দেখতে পারো, এই আসবে। আর কি আছে, হ্যাঁ 9 গ্রাম ভর এবং 4 গ্রাম ভরের দুটি বস্তু রৈখিক ভরবেগের অনুপাত, তাহলে কি হলো 3:2। তার মানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে 9:4, এটা কি করবো, রুট ওভার করে দেবো, তাহলে আছে 3:4, 3:2। বস্তুর ভরবেগ যদি 100% বৃদ্ধি করা হয়, তাহলে গতিশক্তি 300% বৃদ্ধি পায়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস জানতে হবে, 50% বাড়লে 125% বৃদ্ধি পায়। ভরবেগ 50% হলে গতিশক্তি 125% বাড়বে। কেন হবে এটা, আসো এবার আমি আর একটু ব্যাখ্যা দেখি, উপরেও যে লেখা আছে। আচ্ছা, ভালো করে বোঝো, আমাদের সূত্র কি, ই কে ভেরিয়েশন টু পি স্কয়ার।
এই যে এখানে আমি লিখছি। এখন প্রাথমিক অবস্থায় আমি এটারও চিন্তা করে নেব, কল্পনা করে নেবো 100%, এটারও চিন্তা করে নেব 100%। এখন যদি বলে যে ভরবেগের পরিমাণ 100% বাড়াও, তাহলে আগে ছিল 100%, নতুন করে আমি আবার 100% বাড়ালাম, যোগ করলাম, তাহলে কত হলো 2p। এবার এই সমীকরণে আমি পি এর স্থলে 2p বসাবো, 2p বসাবো, হোল স্কয়ার আগে যা ছিল ওই রকমই কিন্তু হোল স্কয়ার থাকবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো 4p স্কয়ার। তাহলে আমি কি বলতেছি, এখানে ছিল এটা 100%, এটা 100%। এখন এইটা হয়ে গেছে, দেখো ই কে আমি যদি এই যে 1 নম্বর সমীকরণ আর এই যে 2 নম্বর সমীকরণ এই দুটো সূত্র যদি তুলনা করি, তাহলে কি হবে, ই কে ভেরিয়েশন টু পি স্কয়ার, ই কে ভেরিয়েশন টু 4p স্কয়ার। তাইলে আগের তুলনায় এইটা 4 গুণ বাড়ছে না, তার মানে 400% বৃদ্ধি হলো না? কিন্তু আগে এই পাশের এটা তো ছিল হচ্ছে 100%, হ্যাঁ? তাহলে 400% এখন আছে, আগে ছিল 100%, তাহলে বৃদ্ধি হলো কতটুকু? 300%। তোমার কাছে ব্যাখ্যা যদি তুমি প্রথমবার শুনে থাকো, তাইলে মনে হতে পারে যে গোজামিল। আমার যেবার আমি প্রথম শুনছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এটা গোজামিল, কিন্তু আসলে এটাই হচ্ছে এই অঙ্ক করার নিয়ম, হ্যাঁ? তাহলে এটা যদি এই সূত্র হয়, আমাদের যদি বলে 50% বাড়াও, তাহলে কি হবে, আগে একটা পি ছিল ওইটারে আমি কল্পনা করছিলাম 100%, এবং এবার বাড়লো কি 0.5p, হ্যাঁ? তার মানে হচ্ছে এটা 50% মনে হলো, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে 1.5p হলো এখন, ঠিক আছে? 1.5p, এটা মুছে গেল না ওই, তাহলে পি এবার হচ্ছে 0.5p যদি বাড়াই, তাহলে এটা হলো 50% বৃদ্ধি হলো। তাহলে এখন কয়টা আছে, 1.5টা পি আছে, 1.5p, 1.5। এখন কি করব, এই যে 1.5 এই পি এর হোল স্কয়ার করবো, তাহলে হচ্ছে 2.25p স্কয়ার। ওকে, এবার আগে ছিল কত, এখন আছে 2.25, মানে কি 225%, 225%, আগে ছিল হচ্ছে 100%, তাহলে বিয়োগ করলে কত, 125% বৃদ্ধি পেল। ঠিক আছে, মিললো কিনা? তাহলে যদি তুমি ভরবেগ 100% বাড়াও, তাহলে গতিশক্তি 300% বাড়বে, যদি তুমি ভরবেগ 50% বাড়াও, তাহলে গতিশক্তি 125% বাড়বে। আচ্ছা, এইখানে এগুলো আমরা দেখছি যে 90 ডিগ্রির সাথে ইকুয়ালস দেওয়া যাবে না, কোথাও দেওয়া যাবে না। একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, গুলির বেগ 3 গুণ করলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? এখন 9টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে আমরা মনে রাখি তক্তার সংখ্যা সমান গুলির বেগের স্কয়ার। যদি 4 গুণ করা হয় গুলির বেগ, তাহলে এখন 16টা তক্তা ভেদ করতে পারবে। যদি 5 গুণ করা হয়, তাহলে 25টা তক্তা ভেদ করতে পারবে, স্কয়ার সংখ্যক। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, দেখো কিলোওয়াট ঘন্টা, এইটা হচ্ছে শক্তির একক, হ্যাঁ? আমি যদি বলি কিলোওয়াট, কিলোওয়াট এটা কিন্তু ক্ষমতার একক, কিন্তু যদি বলি কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার, তাহলে হচ্ছে শক্তির একক। যে কিলো ওয়াট আওয়ার, এখানে কি আছে, কিলোওয়াট কি কাজ ভাগ হচ্ছে সময়, এটাই তো ক্ষমতা, তাই না? আবার এটুকু আমি যদি এরপরে আওয়ার মানে আবার সময় দিয়ে গুণ করি, তাহলে কি হলো, এই সময় কাটাকাটি হয়ে গেল, থাকলো কি শুধু কাজ। তাহলে কিলোওয়াট ঘন্টা হচ্ছে কাজ বা শক্তির একক। কাজ লাগাবা না, তাহলে এখানে আবার ওই ম্যাথই দিছে যে রাইফেলের গুলির বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে, স্কয়ার সংখ্যক এন স্কয়ার যত গুণ। এটা হচ্ছে যে গ বি এর সূত্র, তাই না? গ বি ভিতরে আমরা দেখে আসছি 10 মিটার উচ্চতা, মানে এক্স দেওয়া আছে, এইচ বের করতে বলছে, তাহলে আসবে কি 30। উড়োজাহাজ, এই পয়েন্টটা দাগ দিবা। উড়োজাহাজ থেকে নিক্ষিপ্ত বোমা মাঝপথে ফেটে গেলে তার মোট ভরবেগ কমবে, 29 নম্বর পয়েন্টে প্রথম পয়েন্টটা দাগ দিবা। আরেকটা জিনিস, এই যে
আর লাস্ট হচ্ছে এই পয়েন্টটা মিসিং দেখতেছি 12। সিঁড়ি বেয়ে উপরে উঠলে ঋণাত্মক কাজ হয়, আর সিঁড়ি বেয়ে নিচে নামলে ধনাত্মক কাজ হয়। তাহলে এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের পঞ্চম অধ্যায়ের ক্লাস। যারা আমাদের পুরো ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখলে তাদেরকে ধন্যবাদ। নিচে দেয়া ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার কাছে পড়তে চাইলে সরাসরি কল করে আমার সাথে দেখাও করতে পারো। সবাইকে ধন্যবাদ।